জাতীয় থেকে আন্তর্জাতিক আর প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়েই এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। 31 ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র হবে আগামীর বাংলাদেশের দলিল। এই ঘোষণাপত্র কোনো দলের নয়, এটা দল মত নির্বিশেষে সবার। বাংলা মোটরের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা একথা জানান। তারা বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র হবে 24-এর লিখিত দলিল। এদিন নাৎসিবাদী দল আওয়ামী লীগকে ইশতেহারের মাধ্যমে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে বলেও জানান ছাত্র নেতারা। এই যে আমাদের জুলাই বিপ্লব, এই বিপ্লব থেকে আগামী বাংলাদেশের মানুষ যারা এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল, তাদের প্রত্যাশা কি, আশা আকাঙ্ক্ষা কি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সামগ্রিক বিষয়গুলো, আমাদের এই জুলাই বিপ্লবের সামগ্রিক বিষয়গুলো একটি ঘোষণাপত্রে লিখিতভাবে লিপিবদ্ধ থাকা প্রয়োজন। আমাদের যে গণ আকাঙ্ক্ষা যে আমাদের তৈরি হয়েছে অভ্যুত্থানকে ঘিরে, এবং মানুষ যে স্বপ্নে এই 72-এর সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে, সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা 31 ডিসেম্বর 2024 বেলা 3 ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে, যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে, ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা ঘোষণা করব। জুলাই আগস্টের আন্দোলন কারোর একক অবদান নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে শহীদ হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে বিএনপির ঢাকা দক্ষিণের নবনির্বাচিত নেতৃত্বের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভায় একথা বলেন তিনি। বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলে নাই, আজও বলে না, আমিও বলছি না। বিএনপি শুধু নির্বাচন চায়, ভোটের অধিকার চায়, কথা বলার অধিকার চায়। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয়, তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। 31 দফার মাধ্যমে 1.5 বছর আগেই বিএনপি প্রস্তাব করেছে বাংলাদেশ কেমন হবে, তাই নতুন করে সংস্কার নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় শিক্ষাবর্ষ সমারম্ভ অনুষ্ঠানে কথা বলেন তিনি। 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কি হবে সেটাকে চিন্তা করে আমরা 1.5 বছর আগে দিয়েছি, আর বেগম খালেদা দিয়েছে 6 বছর আগে, ভিশন 2030। সব সংস্কার বলা আছে ওখানে। ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, এই মনোজগৎটা বুঝতে হবে সবাইকে। ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চাচ্ছে সরকার, তবে ভারতের পাশাপাশি দেশের ভেতরেই কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের কথা বলেন। আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সবকিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর, 5ই আগস্টের পর আপনাদের আত্মসাত তো জনগণ দেখেছে। কারা পায়ের রগ কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে, চেনে। সুতরাং খুব ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের 71-এর অর্জন কি? আপনারা 71-এর বিরোধিতা করেছেন। আপনারা বলেন যে শেখ হাসিনার সব মাফ করে দেবেন, ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন। তো এর মধ্যে দিয়ে তো প্রমাণিত হয় যে আপনারা হচ্ছে ন্যায় নীতির পরোয়া করেন না। আপনারা রাজনীতির নামে ধান্দাবাজি করেন, আপনারা অন্য কিছু করেন না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজাদ মজুমদার বলেছেন, সচিবালয়ে ঢুকতে প্রাথমিকভাবে 200 রিপোর্টার ও 40 জন ভিডিও জার্নালিস্টকে অস্থায়ীভাবে পাস দেওয়া হবে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাংবাদিকদের সাথে আলাপকালে আজাদ মজুমদার বলেন, কার্ডগুলো রিভিউ করছে সরকার।
সাংবাদিক নামধারী কাউকে সচিবালয়ে কার্ড দেওয়া হবে না জানিয়ে তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের বিভিন্ন আলামত দেশে পরীক্ষা নিরীক্ষা চলছে, প্রয়োজনে আলামত বিদেশেও পাঠানো হবে। এছাড়াও শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি। কোনোভাবেই বলা হয়নি যে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে। কেউ যদি এটা ধরে নেয় যে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে, সেটা তার নিজস্ব অজ্ঞতাই আমি বলবো। এই সিদ্ধান্তটা সাময়িক, এটা একেবারেই তদন্তের প্রয়োজনে, এবং সচিবালয়ের যে ক্রাইমের যে লক্ষণগুলো যেটা সন্দেহ করা হচ্ছে, এগুলোকে প্রোটেক্ট করার জন্য, যাতে বেশি মানুষ সেখানে প্রবেশ করলে এগুলা নষ্ট হতে পারে তাদের আলামতগুলো, সেই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এর আগে দুপুরে সচিবালয়ের সামনে সাংবাদিকদের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, আগের সব অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, তবে কাল থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা। আরও বলেন, নতুন করে সীমিত সংখ্যক পাস ইস্যু করবে স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়। আপনাদের মধ্যে যাতে কোনো ভুল ধারণা তৈরি না হয়, অ্যাক্রিডিটেশন কার্ড বা সচিবালয়ে প্রবেশ নিয়ে আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল, সেটা আজকে শেষ দিন, এটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার। তো আজকে পর্যন্ত আমরা কাউকেই অ্যালাউ করছি না। আগের সকল পাসই আসলে বাতিল হবে। আমরা নতুন করে এই পাসগুলো সরবরাহ করবো এবং সেক্ষেত্রে নীতিমালাতে আমরা কিছু পরিবর্তন আনবো। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব, এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামী। বাংলাদেশের বিরুদ্ধে যেসব ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে, তার বিরুদ্ধে জবাব দিতে অন্তর্বর্তী সরকার সচেষ্ট রয়েছে। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। First in its efforts to bring about meaningful reforms, because this responsibility has been thrust on this government by the young generation who have brought about this revolution. These reforms are focused on enhancing transparency, fostering accountability, and creating a more robust and efficient institutional framework. উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ সরকার নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিল, আর বর্তমান সরকার চায় বাস্তবসম্মত নীতি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে গণমাধ্যমে কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম। একটা প্র্যাগম্যাটিক রিলেশনশিপ থাকুক সবগুলো রাষ্ট্রের সাথে, যেটা প্র্যাগম্যাটিজম, এখানে কোনো অ্যাডভেঞ্চারিজম অথবা হটকারিতার জায়গা নেই। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস হচ্ছে আমাদের সামর্থ্যটা বাড়ানো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেটা আগে যেই অবস্থা ছিল, এটা দলীয়করণ হয়ে গিয়েছিল এবং বিভিন্ন দলের অথবা বিভিন্ন কাল্টের রিপ্রেজেন্টেশনটাই মুখ্য হয়ে উঠেছিল। কিন্তু আমরা চাই যে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক। ভাতা 35,000 টাকা করার প্রস্তাব প্রত্যাখ্যান করে দাবি আদায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ট্রেনি চিকিৎসকরা। সকালে ইন্টার্ন চিকিৎসকরা শাহবাগ মোড় অবরোধ করেন। আন্দোলনরত চিকিৎসকরা দ্রুত প্রজ্ঞাপন দেওয়ার দাবি জানান। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সাইদুর রহমানের ডাকে আন্দোলনকারীদের প্রতিনিধিরা দুপুরে বৈঠকে বসে সচিবালয়ে। সেখানে দীর্ঘ বৈঠকের পর জানুয়ারি থেকে 30 এবং জুলাই থেকে 35,000 টাকা ভাতা কার্যকরের প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাব নিয়ে প্রতিনিধিরা শাহবাগে এলেও প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। এবার কারো আশ্বাসেই অবস্থান থেকে সরে আসবেন না বলে জানান তারা আমাদেরকে একটা ডিসিশন জানিয়েছে, আমরা আমাদের ডিসিশন সেখানে জানাই নাই। আমরা আমাদের ডিসিশন মবের উপর ছেড়ে দিয়েছি। মব ডিসিশন হলো, ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের ডিসিশন হলো, আমরা জুলাই থেকে যে 35 করা হবে সেটা আমরা মানি না। আমরা যাই জানুয়ারি। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে 181 আরোহী নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় 2 ক্রু বাদে বাকি সবারই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে 179 জনের মরদেহই উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর মুয়ান বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ইউনহাপের প্রতিবেদন বলছে, রোববার থাইল্যান্ডের ব্যাংকক থেকে ছেড়ে আসা জেজু এয়ারের ওই বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে একটি দেয়ালে আছড়ে পড়লে এটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। বিমানটিতে 175 যাত্রী ও 6 ক্রু ছিলেন বলে জানা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাটির কারণ অনুসন্ধানে সর্বোচ্চ গুরুত্ব আরোপের নির্দেশ দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট
চো সেংমক। ইতিমধ্যে বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধারের কাজ শুরুর কথা জানিয়েছে পরিবহন মন্ত্রণালয়। মরদেহ শনাক্তে জেজু এয়ারলাইন্সের কাছে প্রয়োজনীয় নথি চেয়েছে মোয়ানের দমকল বিভাগ। গেল 3 দশকে এমন ভয়াবহ বিমান দুর্ঘটনা দেখেনি দক্ষিণ কোরিয়া। এদিকে দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনার মধ্যেই ঠিকঠাক অবতরণে ব্যর্থ হওয়ায় কানাডিয়ান একটি উড়োজাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কানাডার হ্যালিফ্যাক্স স্ট্যানফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। PAL এয়ারলাইন্স দ্বারা পরিচালিত এয়ার কানাডা এক্সপ্রেস ফ্লাইটটি নিউ ফাউন্ডল্যান্ড থেকে আসার সময় ল্যান্ডিং গিয়ার ব্যর্থতায় সম্মুখীন হলে স্থানীয় সময় রাত 9টায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটির ধারণ ক্ষমতা 80 জন হলেও দুর্ঘটনার সময় কতজন আরোহী ছিলেন তা জানা যায়নি। এছাড়া হতাহতেরও খবর পাওয়া যায়নি। এদিকে একই দিনে নরওয়েতে দুর্ঘটনার কবলে পড়েছে ডাচ এয়ারলাইন্সের বোয়িং 737-800 মডেলের যাত্রী উড়োজাহাজ। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি। ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে একটি ছোট নৌকা ডুবে 3 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সকাল 6টার দিকে ক্যালাইস উপকূলে এ দুর্ঘটনা ঘটে। উপকূলের কাছাকাছি আরেকটি নৌকাতে উঠতে গিয়ে তারা সমুদ্রে পড়ে যান। 45 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রচণ্ড শীতে তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। পরে 4 জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। ফরাসি কোস্টগার্ড জানিয়েছে নিখোঁজদের সন্ধানে হেলিকপ্টার দিয়ে সমুদ্রে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ইংলিশ চ্যানেলে বছরে এই সময়ের তাপমাত্রা অনেক কম থাকে। চলতি বছরে ছোট নৌকায় করে চ্যানেল অতিক্রম করতে গিয়ে মারা গেছেন অন্তত 77 জন। এবারে খেলা প্রসঙ্গ। বিপিএলে কনসার্ট ছাড়া আর কোথাও পরিবর্তন আসেনি, এমনটাই মনে করেন অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল। ইতিবাচক পরিবর্তনে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। উইকেট আর সম্প্রচারের মান বাড়ানোরও পরামর্শ দিয়েছেন তামিম ইকবাল। আমি সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি নাই অ্যাপার্ট ফ্রম দ্য কনসার্টস। আর আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, উই নিড টু ইনভেস্ট অন ক্রিকেট। যারা অর্গানাইজার তাদের হাতের উপর কি থাকে, to give the best of the facilities, to give the best of the wickets, best technologies, whichever is available. এটা হলো যারা দায়িত্বে বসে আছেন তাদের কাজ। আমাদের বরিশাল থেকে অবজেকশন জানানো হয় না এতটুকু শিওর, বাট আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আই এম ভেরি হ্যাপি উইথ দিস সেটআপ। অবশেষে ম্যাচের আগের দিন টিকিট বিক্রির সময় জানালো বিসিবি। সোমবার থেকে শুরু হতে যাওয়া বিপিএলের টিকিট বিক্রি শুরু হয় বিকেল 4টা থেকে, চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। সকাল থেকে বিপিএলের টিকিট নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দর্শকদের মাঝে উত্তেজনা দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি সামলাতে দুপুর 12টায় বিসিবি থেকে জানানো হয় বিকেল 4টায় অফলাইনে পাওয়া যাবে ম্যাচ টিকিট। এছাড়া বিসিবির পক্ষ থেকে জানানো হয় সর্বোচ্চ 2000 ও সর্বনিম্ন 200 টাকায় পাওয়া যাবে বিপিএলের টিকিট। আগামীকালকে হচ্ছে বিপিএল এর হচ্ছে ম্যাচ শুরু হবে, উদ্বোধনী ম্যাচ, কিন্তু দেখা যাচ্ছে টিকিটের বিষয় তারা হচ্ছে উদাসীন। খুব খারাপ অবস্থা। সকাল 7টা থেকে এখানে লাইন ধরে আসছি, কোনো টিকিটের কোনো খবর নাই, কিছু নাই, বিসিবির কোনো লোক নাই। পান বিক্রেতাকে বললাম যে টিকিটের বিষয়ে, যে টিকিট কবে দিবে। উনি বললেন যে যদি টিকিট নিতে হয় তাহলে কালকে সকালে 8টা বাজে এখানে চলে আসবেন, আমার কাছ থেকে আপনি টিকিট নেবেন। আমরা দর্শক হিসেবে কেন টিকিট পাই না, এই খবর কেন আমরা পাই না? টিকিটটা কি অনলাইনে দিবে না অফলাইনে দিবে? যদি অফলাইনে দিক সেক্ষেত্রে ওনার কর্তৃপক্ষ এখানে আসুক, আইসে টিকিট দেওয়া শুরু করুক। শেষ করছে এখনকার দিক। এখন টিভি ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/c/ekhon tv।